বিষয়টা একটুখানির জন্য রয়ে গেল, কিন্তু যেভাবে ভালোবাসাটা পাচ্ছি সবার, কিন্তু বাবা চলে যাওয়ার পরে প্রচন্ড একটা আচানক হলো না, জীবনটা চেঞ্জ হয়ে গেল। তো রূপম দাদা বলে হেরে গেলে চলবে না। হুম যখন হুম শ্রেয়া ম্যাম এসছে সামনে, আমি মনে হচ্ছে আমার হুম। দিদি দাঁড়িয়ে আছে। বাংলা থেকে তারা জিততে পারছে না শুধুমাত্র ভোটের কারণে, এটা তুমি কি বলবে? ভোটিং যে কত হয় এটার তো ক্যালকুলেশন আমাদের আমাদের আমরা কেউ জানি না, মানে বিং আ পার্টিসিপেন্ট আমরা জানি বায়াসড হবা বা এইসব নেপোটিজম সবার সব জায়গাতেই পৃথিবীর আছে। আমি একদম লড়ে পড়ে গিয়ে গিয়ে গান গেয়ে গেছি। দাদার সাথে দেখা করে তো ছাড়বো, এইটা একটু আমি বলতে চাই যে দাদার একবার পাঁচ হতে চাই, মানে বাস পাটা ছুঁয়ে চলে আসবে। জি 24 ঘন্টা ডিজিটালে আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে, কিন্তু তিনি কি ভাবছেন? আমার সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান আইডলের রানার আপ শুভদীপ দাস চৌধুরী। শুভদীপ, ওয়েলকাম টু জি 24 ঘন্টা ডিজিটাল। নমস্কার নমস্কার, তোমাকে নমস্কার। নমস্কার। জি 24 ঘন্টা সব অডিয়েন্সকে, সবাইকে, আমাকে যেটা ভালোবাসে সবাইকে নমস্কার। বাই দ্য ওয়ে, এটা আমার প্রথম ইন্টারভিউ আফটার ইন্ডিয়ান আইডল। ও মাই গড! প্রথম ইন্টারভিউ। তাহলে একটু বেশি থ্যাংক ইউ ফর স্পেশাল। কলিং মি। ইটস মাই প্লেজার। যেটা দিয়ে আমি প্রথমেই বলছিলাম যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কিন্তু উত্তাল হয়ে আছে যে শুভদীপ কেন ইন্ডিয়ান আইডল পেল না। তো এটা নিয়ে তুমি কি বলবে? তোমার কাছে হার্ট ব্রেকিং এ তো অবশ্যই, বাট মানে ওই সময়টা তুমি কি মানে আর কি, যখন দেখলে এত লোক তোমার পাশে রয়েছে কিন্তু আলটিমেটলি যেটা সবাই ভেবেছিল সেটা হয়নি, তো তোমার রিয়াকশন কি এই পুরো বিষয়টায়? কি বলবো এটা নিয়ে? আহ, সবচেয়ে বেশি ভালোটা যেটা লেগেছে যে ভালো লাগছে, মানে এখনো অব্দি লেগে যাচ্ছে যে টেলিকাস্টের পরের দিন থেকেই তো যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াটা দেখছি, হুম আহ, সব কমেন্ট, সব পোস্টে, সব জায়গাতে আহ, হাজার হাজার ভিডিও বানানো হচ্ছে যেখানে লাখ লাখ ভিউজ হচ্ছে। সবাই সাপোর্ট করছে আমাকে। আমরা বাঙালিরা, আমরা দেশ থেকে বিদেশ থেকে সবাই যারা ইন্ডিয়ান আইডল ফলো করেছে, আমার জার্নি দেখেছে, এরা এতটা এগিয়ে আসছে, ভালোবাসাটা দিচ্ছে। অ্যান্ড মনে হচ্ছে যেন তাদের ঘরের কোনো ছেলে এটা করতে পারলো না। হুম আহ, কিন্তু আহ, আমার একটা মুহিম ছিল, যেটা আহ, খুবই একটা আহ, বাঙালিদের জন্য বা স্পেশালি বাঙালিদের জন্য এটা একটা হিস্ট্রিতে নাম লেখার লেখার মতন আমি ভাবতাম, যে আজ পর্যন্ত এটা তো হয়নি। তো বিষয়টা একটুখানির জন্য রয়ে গেল, কিন্তু যেভাবে ভালোবাসাটা পাচ্ছি সবার, সবাই তো আহ, আমাকেই চ্যাম্পিয়ন বলছে, হুম। কিন্তু যেটা হওয়ার সেটা, ভালোবাসা পাওয়াটাই মেন কথা, সেটাই পাচ্ছি, ওতেই খুশি লাগছে আমার। আমি ওই মুমেন্টের কথা জিজ্ঞেস করব, মানে বিশেষ করে আমি গ্র্যান্ড ফিনালের কথা জিজ্ঞেস করব। প্রথমত হচ্ছে প্যারেলাল জি এসেছিলেন এবং সোনু নিগম ছিলেন। আহ, এদের সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স, কারণ এদের সামনে তুমি গান গেয়েছো এবং সোনুজির সঙ্গে তো তুমি এক মঞ্চেই মানে একসঙ্গে একটা তোমরা গান গেয়েছো। ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এবং মানে সোনু নিগম তো আমাদের জেনারেশনের কাছে হ্যাঁ, প্রায় হ্যাঁ। ভগবান। আমি আগে সোনুজির কথা বলি। মানুষটাকে আমি সামনে থেকে, এতটা সামনে থেকে এতগুলো গান শুনলাম আমাদের শুটিং এ, হুম বিশ্বাস করবে যে ওনার মতন ভোকালিস্ট আমাদের ভারতবর্ষ সত্যিতে কেউ নেই। কারণ কি, আমি হুম নিজে বসে শুনেছি। হুম। একটা মনে হয় ওস্তাদ গাইছে, ওনার নামের আগে একটা ওস্তাদ লাগা উচিত। আমি একটু ব্যাকে যাব, সেটা হচ্ছে তোমার মিউজিক্যাল জার্নিটা একটু জানতে চাইবো, যে তোমার গান শেখা কার কাছে এবং কিভাবে গানের দুনিয়ায় আসা আর কি। গান তো শুরু করা হচ্ছে, আমার পরিবারটা পুরোই আম, গান বাজনার সাথেই ওরিয়েন্টেড পরিবার। হুম আহ, বাবা ওস্তাদ নিসার হাসান খান সাহেবের শাগির্দ। আহ, আমাদের আমার মা ডাবল এবি মিউজিক নিয়ে। তো একটা মিউজিক্যাল ফ্যামিলি ছোটবেলা থেকে। যখন আমার একটুখানি বোধ বুদ্ধি হলো, তখন থেকেই দেখতাম যে ঘরের মধ্যে শয়ে শয়ে ছেলেমেয়েরা গান শিখছে। সুরাঙ্গার হুম মিউজিক একাডেমি, যেটা বাবা মা মিলে বানিয়েছিলেন 1990-তে। তো হুম বেহালার সবচেয়ে বড় মিউজিক একাডেমি ছিল, হুম তো যেটাকে নিয়ে আমি এখন এগোচ্ছি। হুম হুম তো এই মাহলের মধ্যে ছোটবেলা থেকে বড় হওয়া। ছোটবেলা তো গান বাজনা করতাম না, শিখতাম না। লাফালাফি করতাম, ক্রিকেট খেলতাম, হারমোনিয়াম উপরে বসে পড়তাম, কাউকে মেরে পালিয়ে যেতাম। এই করতাম, মানে সবাই প্র্যাকটিস করছে, আমি মানে গুরুজির ছেলে প্র্যাকটিস করে না, গুরুজি গুরুমার ছেলে প্র্যাকটিস করে না। তো এটা অনেক দিন চলেছে, এটা ক্লাস 6-7 অব্দি, 7-8 অব্দি চলেছে আমার। হ্যাঁ। আর তারপর? 7-8 না বললেও 6 অব্দি তো চলেইছে। হুম তারপরে আস্তে আস্তে বাবার সাথে, বাবা
মিউজিক, মিউজিক্যাল এই জার্নি, বাবার সাথে অনেক কনসার্টে যাওয়া, বাবা আমাকে অনেক প্রোগ্রামে গান গাইতে নিয়ে যেতে ছোটবেলায়। মনে হয় যে হুম প্রথম প্রোগ্রাম গিয়ে বাড়ির সামনেই বেহালাতে, হুম। আহ এখানে এরকম করে বললাম আমি এখন মুম্বাইতে বসে আছি, তো মনে হলো এটাই বাড়ি জানো এখানে। তো মানে বাড়ির সামনে বেহালাতে 10 টাকা পাওয়াই এরকম লাগিয়ে দেওয়া, হ্যাঁ। তো সোনুজিরই গান গিয়ে তুমকো পায়া হ্যায় জেসে খোয়া। বাহ। তো এইগুলো করে করে ভালো লাগতো, কিন্তু গান তো হুম রেয়াজ তো করতাম না। পরবর্তীকালে গিয়ে একটু রেয়াজের ফোকাসটা করেছিলাম, বা যখন বাবা, আধুনিক গান বাবা সবসময় শেখাতো, ক্লাসিক্যালটাও তো আমি করতে চাইতাম। কিন্তু বাবা চলে যাওয়ার পরে প্রচন্ড একটা আচানক হলো না, জীবনটা চেঞ্জ হয়ে গেল, হুম হুম যে আর গাইড নেই, কেউ নেই। তখন একটা জেদ হলো বছর খানেক পরে, যে বাবার যে শাস্ত্রীয় সঙ্গীতের যেই নলেজ, এটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো পরবর্তীকালে আমি পণ্ডিত সুনীল চ্যাটার্জির কাছে, আমাদের বেহালাতেই থাকেন, ওনার কাছে গিয়ে ক্লাসিক্যালটাকে চুটিয়ে রেয়াজ করা, গুরু শিষ্য হুম পরম্পরাতে খায়াল সঙ্গীতটা শেখা, খায়াল, ঠুমরি, টপ্পা, তেজরি, মায়ের থেকে তো রবীন্দ্রসঙ্গীত শেখা, তারপরে ক্লাসিক্যাল মিউজিকটাকে নিয়ে একটুখানি সিরিয়াস হওয়া, হুম। তারপরে না, তো বাকিটা তো ক্লাসিক্যাল বেসটা ভীষণই ভালো। চেষ্টা করে যাচ্ছি। তুমি বলেছো যে একটা সময় সকলে ধরে নিয়েছিল যে মানে আত্মীয় স্বজনরা বলতো যে আর মানে আর কি গান গেয়ে কি হবে, এইসব হুম, আহ, ছেড়ে দেওয়াই ভালো। এরকম পরিস্থিতিতে নিশ্চয়ই আরো অনেকেই রয়েছে তোমার বয়সী বা তোমার থেকে ছোটরা। একদমই তাই। তুমি নিজেকে কিভাবে মোটিভেট করতে যেটা তাদেরও পাথেয় হবে? দেখো, আহ, নিজেকে মোটিভেট করার বিষয়টা তো সবার জন্য আলাদা আলাদা, কিন্তু হুম সঙ্গীত যে আমরা করছি, আমাদের একটা ফিল করা উচিত যে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে নিজের জন্য। হুম আমার বাবা যখন চলে গেছে, তো বাবাকে নিয়ে ভাবা যে আজ যদি আমি গান বাজনাটা ছেড়ে যদি আমি, বাই দ্য ওয়ে আমি ইঞ্জিনিয়ারও, তো হুম আমি ইঞ্জিনিয়ারিং করেছি। হুম কিন্তু আমি যখন পরবর্তীকালে বুঝলাম যে আমি যদি সঙ্গীতটা ছেড়ে ইঞ্জিনিয়ারিং এর দিকে চলে যাই, তাহলে হুম বাবাকে আমি সঠিক শ্রদ্ধাঞ্জলি দিলাম না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা যারা সবাই গান বাজনা করি, গান বাজনা যত ফ্র্যাটার্নিটি, মিউজিশিয়ান হোক, আর্টিস্ট হোক, আর্ট মানে আর্ট, তো আমরা, আমাদের পিছনে সবাই আসবে, আমাদের পিছনে অনেক লোকরাই আসবে, আমাদেরকে ডাউন করার জন্য আসবে, যখন যতদিন আমরা সোকল নাম করব না, হুম। আমাদেরকে মানে আমার আমার যত ছোট ছোট ভাই বোনরা শুনছো আমাকে, সব একটা যতদিন, কথা তো এমনিই শোনা যায় যে এই গান গেয়ে কি হবে। কি হবে? মানে এমনি মধ্যবিত্ত পরিবারে এমনি গানটা ওই নেশা অব্দি ঠিক আছে, কিন্তু ওটা পেশা করতে গেলে একটু অসুবিধা। এটা তো একদমই প্রায়ই তাই। শুনতে, সবাইকেই শুনতে হয়। শুনতে হয়, সবাইকে শুনতে হয়, হুম আমাকে প্রচুর বেশি শুনতে হয়েছে। বেশি হুম কমের কোনো ব্যাপার না, শুনতে হয়েছে প্রচুর। হুম অনেক ইনসিডেন্ট আছে যেগুলো বলতে বসলে এখন অনেক কিছু হতে পারে। হুম তো এটার জন্য নিজের মনের মধ্যে একটা জোশ রাখতে হবে, নিজের মনের মধ্যে একটা রাগ রাখতে হবে। রাগটা কি? রাগ সঙ্গীতের সাথে একটা রাগ, মানে হুম আহ, যে হেরে তো যাবো না। হুম যেমনি আমাদের রূপম স্যার, রূপম ইসলাম স্যার যেভাবে আমাকে সাপোর্ট করেছে, রূপম হুম স্যারের মধ্যে আমি যে যে জিনিসটা সবসময় দেখি, আমি রূপম দা বলি, পরবর্তীকালে এখন রূপম দা বলি। হুম আহ তো রূপম দাদা বলে হেরে গেলে চলবে না, হুম। এগিয়ে চলতে হবে, যুদ্ধভূমি, এই যুদ্ধভূমিতে লড়াই করতে হবে। আচ্ছা, আমরা খুব গুরুগম্ভীর আলোচনা করছি, কিন্তু আমার একটা কথা বলো তো, যে সবাই ইঞ্জিনিয়ারিংটা ছেড়েই চলে আসে কেন? মানে কাউকে তো দেখিনি যে আদালতে গেছে, লয়ার হয়েছে, আবার ফেরত চলে এসে গিয়ে গান গাইছে, কাউকে এরম শুনি না। কি বিষয়টা কি? বিষয়টা তো সত্যি, খুবই সত্যি কথা। হ্যাঁ অনুপম রয় দাদা আমাদের, হ্যাঁ। অনেকজনরা এক্সাম্পলস আছে যারা, অনেক আছে। ইয়েস, হ্যাঁ। জানি না এটা কেন হয়। আমরা সবাই এত খেটে খুঁটে ইঞ্জিনিয়ারিংটা করি, তারপরে ভগবান একটা অন্যরকম রাস্তা দেখায়। আমার মনে হয় হুম। না যেটা আর্টিস্ট সেরাই ইঞ্জিনিয়ারিং করে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং এর ভেতরে একটা কিছু আর্ট থাকে। এবার কিছু কিছু ইঞ্জিনিয়ার আমাদের মতন পাগল যেটা থাকে আর্টিস্ট, সেটা একটুখানি সব ভেঙে চুরে বেরিয়ে যায়, যে রাস্তা করতে 40-50 হাজার টাকা চাকরি ছেড়ে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে শুরু করে, সেই এটা পুরোনো ভালো কথা বলছি। বিশ্লেষণ। বিশ্লেষণ। হ্যাঁ, এটা ভালো বিশ্লেষণ। আচ্ছা, ইন্ডিয়ান আইডলে তুমি তো এত গান গেয়েছো, এবং শ্রেয়া ঘোষাল, যাকে আমরা এই মুহূর্তে বলি যে আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ গায়িকা, তার সঙ্গে এতগুলো দিন তার মানে আর কি সাপোর্ট তুমি পেলে, এবং তোমাকে অনেক টিপস দিয়েছেন, এবং সবাইকেই উনি প্রচুর টিপস দিতেন। এই ওনার সঙ্গে তোমার সাক্ষাৎ কেমন, আর উনি কি বললেন ফাইনালের পর? আহ আমি তো শ্রেয়া ম্যামকে শ্রেয়া দিদি বলে বলা শুরু করে দিয়েছি। আমি হুম লাস্ট দিন বললাম যে আমি তোমাকে এবার থেকে দিদি বলবো। কেন কি, হুম শ্রেয়া দিদি আমার দিদির মতন দেখতে অনেকটা। প্রথম দিন যখন আমি যে তোমার যে গানটা হয়েছিল, যেটা খুব ভাইরাল হয়েছিল, তো হুম যখন হুম শ্রেয়া ম্যাম এসছে সামনে, আমি মনে হচ্ছে আমার হুম। দিদি দাঁড়িয়ে আছে।
সামনে বাহ। কেন, ঠিক শ্রেয়া ম্যামের এখানেও একটা টোলের মতন আছে, দেখতেও অনেকটা দিদির মতন। তো শ্রেয়া ম্যাম বলছে তুই আমার ভাইয়ের মতনই, তুই আমার ভাই। এবার হুম শ্রেয়া ম্যাম এত ভালো যে মানুষটা শো এর পরেও আমাকে আমার আমার সাথ ছাড়িনি। তো হ্যাঁ শ্রেয়া দিদি এত সাপোর্ট করেছে অল টাইম অল টাইম। আমি তো একবার কেঁদেও ফেলেছিলাম, কান্নাই পেয়ে গেছিল, কেন কি আমি ওয়েট করতাম যে শ্রেয়া ম্যাম কখন উঠে এসে আমাকে জড়িয়ে ধরবে। এরকম হুম লাস্ট কয়েকটা এপিসোডে 3-4 বার হয়ে গেল ব্যাক টু ব্যাক। হুম। তো আর তো আফটার এই জাজমেন্ট, মানে এইটা যখন ফাইনালি হলো, এই অ্যানাউন্সমেন্টটা, তারপর যে তিনজন জাজেস যারা তোমাকে পুরো সিজন ধরে শুনলেন, তারা কি বললেন তোমাকে? তোমাকে তুমি তার থেকে কি টিপস নিলে, বা আম, তারা এই বিষয়টা নিয়ে কি বললেন? তারা তো মানে ওনারা পিছনে দাঁড়িয়ে ছিলেন। যখন হলো এটা তখন জাজেসরা তো মানে আমাকে জড়িয়ে ধরে বললেন যে অনেক কাজ হবে। কুমার শানু স্যার বললেন, স্যারের সাথে আমি কনসার্ট আমাকে স্যার নিয়ে যাবেন। কত মানে আচ্ছা। বড় বড় মানুষ এনারা। হ্যাঁ আরো কত কথাবার্তা বলেছেন, সেগুলো তো সব কথাবার্তা বলতে একটু আনকমফোর্টেবল লাগে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু সবার হুম মন প্রাণ থেকে আমাকে বিশাল স্যার তো আমাকে সেই সিজন 11-এ যখন এসেছিলাম তখন থেকে নিয়ে এখন অব্দি ইনস্টাগ্রামে আমাকে সবসময় রিপ্লাই এই 2-3 বছর ধরে দিয়ে যাচ্ছে, যখনই মেসেজ করি বাহ। স্যার রিপ্লাই দেয়। তো মানে একটা স্বপ্নের মতনই তো লাগে এগুলো, যে কুমার শানু, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, সোনু নিগম কি জাজ পেলেন এদিকে। আমাদের ভগবান মানে প্যারেলাল জি, লক্ষ্মীকান্ত হুম প্যারেলাল জি, উনি তো আমাকে নিজের নাতির মতন। আমি মানে আমি বললাম আমার वो तो मेरे मन में बस गया है, যেটা হুম গানটা হলো এক এক হাসিনা থি। হুম তো হুম ওর হুম। পরে উনি বললেন যে কিরকম কিরকম লেগেছে, বললো, ও মেরা মন মে বস চুকা है। তখন আমি গিয়ে ওনাকে কাছে গেলাম, কারণ কি আমার দাদু হাল কিছুদিন আগেই দাদু আমায় ছেড়ে চলে গেছে। তো আচ্ছা। অনেকটা দেখেই মনে হলো দাদু বসে আছে আমার। তো আমি বললাম ওনাকে, বললাম তুমি আমার ঘরে, তোকে আমার ঘরে আসতে হবে। তো এইগুলো যে পাও না, যে তুমি আমি যে গানটা গেয়েছি তারপরে প্যারেলাল জি বললেন যে গ্রেট সিঙ্গিং। তো এইগুলো বাহ। একটা, এগুলো তো এত সহজে ভাবা যায় না। কি প্ল্যান রয়েছে এখন? নেক্সট প্ল্যান তো এখন আছে কিছু ভালো কাজের প্ল্যান আছে। আচ্ছা। কিছু ভগবানের আশীর্বাদে কিছু ভালো বড় মিউজিক ডিরেক্টর থেকে কিছু কন্ট্যাক্ট এসছে। ওনারা বাহ। কন্ট্যাক্ট করেছিল আমাকে। আমি বাহ। এখন নাম নেব না, সবই তো শুনতে পারবে জানতে পারবে হ্যাঁ। রিলিজ হলি। তো তার সেই কাজগুলো করা, তারপরে তো একটা ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে যাবা আমরা। আমি, বৈভব, অঞ্জনা, মেনুকা, আমরা সবাই পরপর শুরু করছি। মরিশাস যাচ্ছি, ইউএস, ইউকে, কানাডা, এই চলবে, এই সাউথ আফ্রিকা, এই তো আমরা চলছে। খুব তাড়াতাড়ি তোমার প্লেব্যাক শুনতে পাবো, তাই তো? আশা তো করছি পুরো লেগে থাকবো বাংলার। দেখো আমার মহিমটা হয়তো পূরণ হয়নি, যেই হুম মহিমটার জন্য আমি আমার জান প্রাণ লাগিয়ে দিয়েছিলাম, হুম যে আমি বাঁচি কি না বাঁচি কিন্তু আমার বাংলার আহ মানে এই যে হিস্ট্রিটা একবার ক্রিয়েট হয়ে গেলে এটা হুম রয়ে গেল। হুম হুম আর কেউ বলতে পারবে না যে বাংলাতে ট্রফি আসে। কিন্তু হুম। চলো, কিন্তু এই মুহিমটা আমি এখনো অব্দি পুরোপুরি হাল ছাড়িনি। দেখা যাক আচ্ছা। আগে কি করতে পারি, হুম কত দূর যেতে পারি। হুম করতে তো হবে, কিছু না একটা কিছু করতে হবে। আমি খুব পাগল মানুষ, আমি হুম জানি না কি করবো। একবার ইন্ডিয়ান, পরে আবার ইন্ডিয়ান এলাম। এটা আসার একটাই উদ্দেশ্য ছিল যে দ্বিতীয়বার আমি যাবো না, গিয়ে আমার কোনো উদ্দেশ্য নেই, কেন কি সুপার হুম। সিঙ্গারের চ্যাম্পিয়ন হলাম, হ্যাঁ। হয়ে আমি 1 মাসই ঘরে বসলাম না, বসে আমি আমি ইন্ডিয়ান এইটাই চলে যাবো। এইটাই তোমাকে বলতে চাইছিলাম যে তুমি তো অলরেডি একটা চ্যাম্পিয়ন হয়ে গেছিলে, তুমি তারপর আবার একটা শোতে গেলে, মানে এখন বুঝতে পারলাম যে ইন্ডিয়ান আইডলটাকে মানে কলকাতায় আনাটাই তোমার মুখ্য উদ্দেশ্য ওটা ছিল। মোক্ষম উদ্দেশ্য ছিল। আমার প্রশ্নটা এটাই হতো যে কেন, হুম। আমার প্রশ্নটা আচ্ছা, তো কি কেন। মনে হয় কেন এখনো অবধি বাংলা থেকে কেন পেলো না? বাংলার মানুষ কি ভোট দেয় না, নাকি বাংলায় ট্যালেন্টের অভাব? ট্যালেন্টের অভাব তো নেই, তাহলে তুমি এখানে বসে থাকতে না। বাংলা কিন্তু থেকে তো সর্বশ্রেষ্ঠ ট্যালেন্টরা যায়, এক্স্যাক্টলি, এবং পুরো আমি ইন্ডাস্ট্রিতে বসে দেখছিলাম, আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর আমি দেখছিলাম সমস্ত রিয়ালিটি শোতে প্রচুর বাঙালি গায়ক গায়িকা, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন কম্পিটিশন শেষ হচ্ছে, তখন বাংলা থেকে তারা জিততে পারছে না শুধুমাত্র ভোটের কারণে। এটা তুমি কি বলবে? দেখো, সমস্যাটা কোথায়? ভোটিং যে কত হয় এটার তো ক্যালকুলেশন আমাদের আমাদের আমরা কেউ জানি না, মানে বিং আ পার্টিসিপেন্ট আমরা জানি না। আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না। আচ্ছা। একটা সময় ছিল যখন বলা হতো ভোটিং কত হয়, বলা হতো না 1 কোটি ভোট হয়েছে, এদের 2 কোটি ভোট হ্যাঁ হয়েছে। হ্যাঁ 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 এখন সেই নাম্বারটা আমরা জানতে পারি না। কিন্তু হুম আহ, আশা এটাই করছিলাম যে বাংলা পুরোই আমাকে সাপোর্ট করছে, কেন হুম কি আহ, যেভাবে দেখছি সবার মেসেজ, নিশ্চয়ই করেওছে বাংলা সাপোর্ট, এগিয়ে এসছে, হয়তো একটুখানির জন্য একটুখানি, কিন্তু
বাংলার ঘরে ঘরে তো দেখছি এখন বাঙালিরা এটা মেনে নিয়েছে বা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আহ, বুঝতেই পারছো কি বলতে চাইছি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আহ, বাংলা আমাকে ভোট করেছে, আচ্ছা। আমার মন বলে নিশ্চয়ই করেছে ভোট, একটা বাকিটা আমি কথা জানি খুব না। শোনা যায়, একটা কথা খুব শোনা যায় যে এই সমস্ত রিয়েলিটি শোতে নাকি আগে থেকেই সব ঠিক হয়ে যায়, লবি হয়। তুমি তো এতদিন ছিলে, এইটার ভেতরে ছিলে, তুমি আরো রিয়েলিটি শোতে গেছো। তোমার কখনো এটা ফিল হয়েছে যে এইগুলো আগে থেকেই ফিক্সড, কে হবে কে না হবে? আমি আমি আমার জার্নিটা বলছি, আমি আমার হ্যাঁ, হ্যাঁ। জার্নিটা বলছি, কেন কি দেখো ম্যানিপুলেশন সবকিছু সব জায়গাতে, পৃথিবীর সব জায়গাতেই আছে, তাই না? হুম। আহ, বা হোয়াট এভার সো কল্ড, এই যে যেগুলো মানে বায়াসড হবা বা এইসব নেপোটিজম, সবার সব জায়গাতেই পৃথিবীর আছে। আমি যে আমার কোনো জার্নিটা কথা, ইন্ডাস্ট্রিতে আছে, হ্যাঁ। হ্যাঁ, আমি আমার কথাটা বলছি, আমি কি হ্যাঁ, হ্যাঁ। এক্সপিরিয়েন্স করেছি যতটা পারবো খুলে বলবো আমি। আহ, যে আমি কিন্তু, যে ধরো যেদিন আমি অডিশন দিতে গেছি সুপার সিঙ্গার এটা হয়েছি, এবার আমি যদি কোনোভাবে যদি কোনো রাউন্ড দিয়ে বেরিয়ে যেতাম, স্টার্টিং রাউন্ডে আবার মাথাতে একটা ওটা ছিল, কিন্তু বিশ্বাসটা এটা ছিল যে আহ, যাই হোক তাই হোক করতে তো হবে, কেন কি উদ্দেশ্যটাই ওটাই ছিল। হুম। রূপম স্যার যেমন বলে, জয় রক, হুম। আমি বাংলা হুম। রকের নাম নিয়ে জানি না, ঢুকে পড়েছি, হোক, হতেই হবে, হ্যাঁ, কিভাবে হবে জানি না, কিন্তু করে ছাড়তেই হবে। হ্যাঁ। তো আমি কিন্তু প্রত্যেকটা পারফরমেন্স এটাই ভেবেছি যে কি হবে না হবে, তবে ওই সেন্টার স্টেজে যখন আমি দাঁড়িয়ে থাকবো আমাকে আমার সব দিয়ে দিতে হবে। তখন বসে কিন্তু কোনো 1 ইঞ্চ ভাবলে চলবে না, তাহলে কিন্তু নিজের যে মুহিমটা আছে যে বাংলাকে ট্রফি তুলে দেখাবোই, হুম। ওর থেকে পিছিয়ে যাবে। তো সেটা তো এখন তোমরা সবাই শুনছো, সবাই বলছো, ওটা শুনেও হুম। ভালো লাগে যে দেখো দু রকম বিষয় হয়, একটা হচ্ছে ট্রফিটা পেলাম, আর একটা হচ্ছে তোমরা বলছো, তোমরা মানছো, হুম। সেটাও তো একটা পাওনাই হলো, তাই না? নাকি Of এটা হলো course. আমি যদি ট্রফি পেতাম তখন হুম। সবাই ভাবতো যে ও তো পেতোই, সবাই জানে, তাই না? এটাও তো হতে পারতো। না, তো তাও তাও আমার মনে হয় না, তোমাকে আমি যে প্রশ্নটা করলাম যে এটা এটা তুমি কি কখনো ফিল করেছো যে লবি হয়? এটা আমার সাথে, আমি বলছি যে এখনো আবার বলবো যে আমি একদম লড়ে পড়ে গিয়ে গিয়ে গান গেয়ে গেছি, আচ্ছা, বুঝলে? মানে তোমার তো সঙ্গে এরকম কিছু হয়নি? না, আমি এক একটা রাউন্ডকে মনে হচ্ছে ছক্কা মারতে হবে, ব্যাটিং করতে নেমেছি, বুঝলে, বেস্ট করতেই হবে। তো আমার সাথে আমি এটা ফিল কিচ্ছু করিনি, যে আমি আচ্ছা। আমাকে কোনোভাবে কিছু ফিল এটা আমি করতেই পারিনি, কেন কি আমি তো খেলে যাচ্ছি। তো ও। আমি এটা ইভেন সবাইকে বলবো যে কামিং যারা পার্টিসিপেন্ট, যেটা ইন্ডিয়ান আইডলে আসতে চায় বা বড় বড় রিয়েলিটি শো, তোমরা 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 খুলে গান গাও। হুম। গানটা গাওয়ার সময় কিন্তু ভয় পেও না বা ভেবো না, মানছি তোমাদের এক্সপিরিয়েন্স হয়তো কম থাকতে পারে, আমি হুম। হয়তো একটা রিয়েলিটি শো দিয়ে এসেছি, আমি একটু কমফোর্টেবল হতে পারি, হুম। কিন্তু কমফোর্টেবলটা কিভাবে হবে, সামনে এত বড় বড় ভগবান জাজেসটা বসে আছে, হুম। সবারই তো অবস্থা খারাপ হয়, তাই না? কিন্তু অবস্থাটা খারাপ Exactly. যদি হয়, যদি 5 সেকেন্ড সুর নড়ে, 10 সেকেন্ড, হুম। 5 সেকেন্ডের পরে কিন্তু নিজেকে ধরে নাও, নিজেকে হুম। তুলে নাও। তো হুম। এরকম অনেক আমি তো সঞ্জয় দত্ত স্যারের সামনে, সঞ্জয় দত্তের অরা দেখে আমি কোনো ভাবিনি জীবনে আমি সঞ্জয় দত্তকে দেখতে পাবো, ওই মানুষটা তো হ্যাঁ, তুমি অদ্ভুত। সঞ্জয় দত্তের ফ্যান বোধহয়, ওখানেই তো বললে। মারাত্মক মারাত্মক, আমি হ্যাঁ। সঞ্জয় দত্ত পাগল ফ্যান। আমি সত্যি ভাবিনি যে, আমি ভেবেছিলাম সবাই চলে আসবে, শাহরুখ খান সালমান খান চলে আসবে, কিন্তু হুম। সঞ্জয় দত্ত আজ আমি ভাবিনি। হুম। মানুষ যখন গানটা গাইছে, তার খেলনায় গানটা গাইতে গাইতে আমি হঠাৎ না বাজে ব্ল্যাঙ্ক হয়ে গেছি, আর হুম। আমার কিচ্ছু মনে পড়ছে, পরের লাইন্স কিছুই মনে পড়ছে না, আমি দাঁড়িয়ে আছি এরকম করে। হুম। তো মানুষটা যেভাবে আমাকে জাদুকে ঝাপ্পি দিয়ে আমাকে গানটা গাইয়ে কমপ্লিট করিয়ে, হুম। তো এরকমও তো এগুলোও হয়েছে আমার কিন্তু সাথে। জানো তো অনেকে ভাবে যে স্ক্রিপ্টেড। না না না, না না, এগুলো স্ক্রিপ্টেড নয়। স্ক্রিপ্টেডটা হবে কি হবে, আমাকে যদি এরকম বলা হতো যে তুমি লিরিক্স ভুলে যাও, তো আমি যে কাজ করবো না তো এরকম। কেন করবো? কিন্তু আমি তো, দেখবে সাধারণ মানুষের এগুলো খুব কনসেপ্ট আছে যে রিয়ালিটি শোতে যা হয় ইচ অ্যান্ড এভরিথিং স্ক্রিপ্টেড। না, এবার বিষয়টা কি বলতো, একটা শো চালানোর জন্য তো, একটা শো চলার জন্য তো অনেক একটা প্রসেস আছে, একটা প্রসিডিওর আছে, তাই না? হুম। 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 যেমনি তুমি একটা শো চালাচ্ছ, তোমার কাছে অনেক প্রশ্ন আছে, যে এই প্রশ্নগুলো হুম। পার্ট বাই পার্ট করবো। আমরা এখন হুম। যদি গল্প করতে বসি তাহলে এটা চলবে 2 দিন হ্যাঁ, ধরে, তাই হ্যাঁ, না? তো এক্স্যাক্টলি, একটা শো এক্স্যাক্টলি। চলার জন্য তো নিশ্চয়ই একটা একটা প্রসেস আছে, যে প্রসেসের থ্রুতে যেতে হয়, কিন্তু এই আমাদের যে গানটা, এই হুম। গানটা কিন্তু একদম ওইখানে কাট, ওই শুরু আচ্ছা। হলো টেক, ওই 4 মিনিট কিন্তু একদম জেনুইন গাইতে হবে। তো আমার ওই আচ্ছা। ভুলে যাওয়া লিরিক্স কিন্তু ওটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, বাজেভাবে। তারপর কি হলো? তারপরে তো আমাকে সবাই জাজেসরা সবাই দাঁড়িয়ে উঠে গান গেয়ে আমাকে সাপোর্ট করে পুরো কমপ্লিট করালো, বাহ, সেটা আবার দুর্দান্ত ভাইরাল হয়ে performance। গেল। তো হ্যাঁ, এটা এরকমও তো তো হয়েছে ভাইরাল আমার হয়েছে। সাথে, আমার সাথে এই যে অনেক আপস ডাউন গেছে। দ্যাট ইজ তো শুভদীপ ট্রু। আজকে এখানে দাঁড়িয়ে যখন পিছনে ফিরে দেখে তখন তার কি মনে পড়ে? আমি আমার জীবন নিয়ে খুব বেশি আহ, আহ, আমি অরিজিৎ দাকে খুব ফলো করি তো,
অরিজিৎ আচ্ছা। দাকে খুব মানি, যে জীবনে খুব এক্সাইটেড হবার কিছু নেই, খুব খুশি হওয়ার কিছু নেই, শুধু নিজের সঙ্গীতটা ভালো হচ্ছে কিনা ওটাই মেন কিন্তু টপিক থেকে যাবে। আজ আমি হুম রিয়েলিটি শো থেকে বেরিয়ে, ইন্ডিয়া আইডল থেকে বেরিয়ে মানুষ, আমি আমার সবচেয়ে বড় পাওনা হয়েছে মানুষ পেয়ে গেছি আমি। হুম হুম। মানুষদের পেয়েছি, মানে আমার সঙ্গীতটা ওই মানুষগুলো অব্দি গিয়ে পৌঁছেছে যাদের কাছে আমি হয়তো পৌঁছাতে পারিনি এর আগে, হুম তাই না? হুম। এবার ওই মানুষটা আমার পরিবার হয়ে গেছে, এনারা আমার পরিবার, এবং আমার নিজের গান আসবে, মানে একটা শব্দ কলকাতায় গজাচ্ছে। কনসার্ট করার ইচ্ছা আছে, কলকাতায় কনসার্ট। প্রচুর প্রচুর এনকোয়ারিজ আসছে, প্রচুর এনকোয়ারিজ আসছে। এত ভালোবাসা ভালোবাসা আসছে বাংলা থেকে, মানে কলকাতা, আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল শহর থেকে, যে হুম এবার শুরুই হবে, এবার জাস্ট শুরু হবে, জমিয়ে প্রোগ্রাম হবে, কনসার্ট হবে। আমি অনেক কিছু ভাবছি যে একটু নতুন মতন, নতুন টাইপের কনসার্ট হোক, নতুন ভাবনা হোক, এটি শুধু এরকমই না যে যে গেলাম সে ঢাপচিক ডুপচিক শুরু হয়ে গেল। হুম এবার একটুখানি অন্যরকম, যেমনি অরিজিৎ সিং দাদা, অরিজিৎ দাদা এসেছিল, একটা অন্য রকমের কনসার্টের একটা আইডিয়া নিয়ে এসেছিল। হুম হুম আমারও মাথাতে প্ল্যানিং সব রেডি আছে, যে হুম। মানুষরা যেন আমার কনসার্ট, শুভদীপ লাইভে আসবে, এসে যেন ফিল করে একটা একটা এক্সপিরিয়েন্স করে গেল, রাইট। সেটাই আমার আশা। তোমার আইডল কে? মানে সঙ্গীতে, হ্যাঁ। সঙ্গীতে আইডল তো অরিজিৎ সিং। অরিজিৎ দাদা একদম মাথার উপরে বসে থাকে। এই এরকম তো ওভারঅল প্যাকেজ তো হয় না, হুম। সঙ্গীত এত এত সঙ্গীতার্য, মানে একদম এত বড় একটা আর্টিস্ট আর এরকম একটা মানুষ, এই দুটো ব্যালেন্স তো কেউ এতটা রাখাটা সম্ভবই ছিল না। তোমার ওর সঙ্গে দেখা হয়েছে? আমার সাথে দেখা হওয়া বলতে, আমি অরিজিৎ দার সাথে দেখাটা হয়নি, কিন্তু হয়ে যেত। আচ্ছা আসলে আমি জিয়াগঞ্জে, মনে আছে, আমি আমি একটা সময় একটা অপরচুনিটি পেয়েছিলাম জিয়াগঞ্জে প্রোগ্রাম করতে যাওয়ার। আমি আচ্ছা। না, আমি 15% টাকা নিয়ে আমি প্রোগ্রাম করতে চলে যাই, আমি দাদার সাথে দেখা করবো, শুধু দেখাটা হয়ে যায়, দাদা কাউকে বলবেন আমি কত টাকা নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ এরকম চলে গেছে। আসলে খুব মন খুলে কথা বলি তো, যাই পারে বলে হ্যাঁ দিই। হ্যাঁ। তো নচিকেতা স্যারের খুব ভক্ত আমি, আর রূপম আচ্ছা। দারও, তাই বলে বলে ফেলি সব। হ্যাঁ। তো গেছি, গিয়ে তার বাড়ির সাথে, তার ছেলে মেয়েদের সাথে দেখা হলো, মানে সবই হলো। পাশের গলিতে আমি, যে আমার কিবোর্ডিস্ট দাদা ছিল, তার তার বাড়িতেই স্টে করেছিলাম। কথা ছিল সন্ধেবেলা প্রোগ্রামটা করে রাত সন্ধেবেলা দেখা হবে, হুম। ঠিক আছে। কিন্তু ফোন করে যখন জানা হলো দাদা তখন কলকাতা এয়ারপোর্ট থেকে দাদার ইনোভাতে উঠছে, যা। আর আমার সকাল 8টার ট্রেন। এবার আমাকে দাদারা খুব বোঝাচ্ছে। আসলে দাদা তো কেন ভালো মানুষ, এরকম মানুষ কেন, পাড়ার হুম, ছেলে, হ্যাঁ হ্যাঁ কি যেন মনু না কি নামে ডাকা হয় দাদাকে, ওখানে ডাকলেই চলে, আচ্ছা। নাকি দেখা করা যেতে পারে দাদার সাথে, এরকম হয়, পসিবল নাকি শুনেছি। তো আমাদের যে ড্রাইভার ছিল সে দাদার এক্স ড্রাইভার। হুম। তো এবার দাদা বোঝালো যে তুই এবার চলে যা, হ্যাঁ ট্রেনটা মিস করিস না, তোকে কদিনের মধ্যে ডাকবো। আর ডাক পেলাম না, আর সেটা মানে হয়ে উঠলো না। তারপর সুপার সিঙ্গার চলে গেলাম, হ্যাঁ। ইন্ডিয়ান চলে গেলাম, কিন্তু আমি দাদার সাথে দেখা করে তো ছাড়বো, এইটা একটু আমি বলতে চাই, যে দাদার একবার পা ছুতে চাই, মানে বাস পাটা ছুঁয়ে চলে আসবো, এনার্জিটা নিয়ে নেবো ভেতর। ক্যা বাত। আর এই দুর্দান্ত লাইফস্টাইলটা, মানে এটা মেনটেন করা বিশাল চাপের। একজন ওই মাপের সঙ্গীত শিল্পীর এরকম লাইফস্টাইল মেনটেন করা, ইটস টু হার্ড। ভেবেই মাথার ঘুম উড়ে যায়, এটা হ্যাঁ এটা হয় কিভাবে। সত্যিই তাই। মানে এটা একটা রহস্যের জায়গায় পৌঁছে গেছে। রহস্য জায়গা। তো আমিও চেষ্টা করি কি বলতো, যে এরকমই থাকা, যে নিজেকে নিয়ে খুব এক্সাইটেড হবার না, আমি হই না, এটা আমার বরাবরই হই না, যে হয়তো তুমি একটু ফিল করতে পারছো যে ও কেন ওর হ্যাঁ খুশি না, হ্যাঁ ওই হ্যাঁ। না। ইট ইজ নট অ্যাবাউট দ্যাট, ইজ অ্যাবাউট কি, আ- এবার মানে নিজের সঙ্গীতটা নিয়ে গো, মানে যেটা তো হয়েছে সেটা তো মানুষের ভালোবাসা পাচ্ছি, এবার হুম মানুষকে পরবর্তীকালে কি দেবো। এই যে হুম 10 দিন হয়ে গেছে, আমার শুধু মাথাতে ঘুরছে আমার নিজের গান কবে আসবে। আমি রাইট। যেখানে যা পাচ্ছি তো ফোনে করছি, আর গানটা রেডি হচ্ছে তো। হুম এবার এবার আমার অডিয়েন্সের জন্য, যে এত বড় অডিয়েন্স পেলাম, এই অডিয়েন্সের জন্য আমার গান আসতে হবে। রাইট। আর এখন এতদিন ইন্ডিয়ান আইডল ছিল, রিয়ালিটি শো অন্যান্য ছিল, সেগুলোতে একটা লিমিটেড কম্পিটিশন ছিল। এখন কিন্তু কম্পিটিশনের লেভেলটা অনেকটাই বেড়ে গেছে। আর আমি জানি তুমি আগামী দিনে অনেক এক্সেল করবে, এবং আরো অনেকের মানে না কি অনেকের বলতো, অনেক বড় বড়। কম্পিটিশনটা আমি এটাও ভাবি না, কিন্তু অরিজিৎ দা হুম এই সেমই বলে, হ্যাঁ। কম্পিটিশন নিয়ে ভাবে না। মানে হুম। এটা হচ্ছে শুধু অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবো কিনা, এটাই শুধু কাজ আমার। খুব ভালো ভাবনা। আমরা শেষ করব, কিন্তু শুভদীপ আছে আমাদের সঙ্গে আড্ডায়, আর আমরা গান শুনবো না এরম তো হতে পারে না। তো তোমার যেটা মন চায়। আমার তো তোমার আজ তুমি ইবাদত বলো। শুনে, আজ ইবাদত শুনে তো আমি এখনো, আমি তো মাঝখানে লুপে পড়ে গেছিলাম তোমার ফেসবুক এতে গিয়ে আমি ওখানেই শুনেই যাচ্ছি, অফিস আসতে যেতে ওই যখন পাচ্ছি শুনছি। তো আমি তো ওই গানটাই শুনতে চাইবো, বাট তোমার যদি অন্য কোনো গান গাওয়ার ইচ্ছা থাকে না তুমি তো, গাও। যেটা যেটা তুমি বলো, আমি আমি এখন থেকে শুধু অডিয়েন্সের,
যা অডিয়েন্স বলবে আমি তাই করবো। তুমি তাহলে আমার আমি দিদির মতন হয়ে আদিবাদের, গেছো। আদিবাদে একদম তাই একদম। হোক। খুব মনের রাগ, খুব প্রিয় রাগ, রাগ ইমন। আর এই গানটা তো এতটা, আমি সুপার সিঙ্গার অডিশনে এই গানটাই গেছিলাম প্রথম, যদি মনে পড়ে। উম, মালা, 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 आज इबादत, आज इबादत रूबरू हो गई, जो मांगी थी, जो मांगी थी, उस दुआ से गुफ्तगू हो गई। मेरे मौला, मेरे मौला, मेरे मौला, मेरे मौला, तेरा शुक्रिया। সবকিছুই অসাধারণ, শুধু ঠাকুরের জিনিস, অসাধারণ, সবকিছু তো মলার অসাধারণ, জিনিস। অসাধারণ, অসাধারণ, মানে সিরিয়াসলি তুমি আরো ভালো, আরো ভালো ভালো কাজ করো, আরো ভালো গাও। আমরা আর পরবর্তীকালে যাতে আরো অনেক গান নিয়ে তোমার সঙ্গে আড্ডা দিতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার এবং অপূর্ব তখন লাগে। আমি শুভদীপের গান নিয়ে আড্ডা দেবো, ইয়েস, শুভদীপের গাওয়া গান নিয়ে। একদমই তাই, তাই হবে এবার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। আর কলকাতা এলে অবশ্যই জানাও। অবশ্যই দেখা করবে, তুমি খুব ভালো থেকো, তোমাদের 24 ঘন্টা সব অডিয়েন্সরা খুব ভালো থাকবেন, আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন, এইভাবে পাশে থাকতে হবে। আর বাংলার নাম আমি তুলতে হবেই আমাকে, এদিক হোক না ওদিক হোক, করতে হবে, করতে হবে। আপনারা সবাই পাশে থাকবেন, আমার নিজের গানও আসবে। আর জলদি তোমার সাথে দেখা হচ্ছে। একদম। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।